আবিরের স্প্যারো, লেখনীতে সালমা চৌধুরী, পর্ব 10। না মানে মেঘ অনেকক্ষণ আগে আমাদের বাসা থেকে বেরিয়েছে। বাসায় পৌঁছেছে কি না তার জন্যই কল দিয়েছিলাম। মেঘকেও আগে কয়েকটা কল দিয়েছি কিন্তু রিসিভ করেনি। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, আমি বাসার বাহিরে, হাসপাতালে এসেছিলাম একটু। বন্যা ভীতিকর কণ্ঠে শুধালো, কেন? কারো কিছু হয়েছে? বন্ধুর বাবা অসুস্থ, ওনাকেই দেখতে এসেছিলাম। ও, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর সহসা ডাকল, শোনো। জি বলুন। বনুর মুখে শুনেছিলাম তোমার বোনকে আজ দেখতে আসবে, এসেছিল কি? জি, সব ঠিক আছে? মানে পছন্দ হয়েছে? বন্যা শক্ত কণ্ঠে বলল, না কোনো কিছুই ঠিক নেই। তারা এক নম্বরে লোভী। কেন কেন? বন্যা একটু থামল, রাগীশ্বরে বলতে শুরু করলো, তাদের চাওয়া পাওয়ার কমতি নেই। বিয়ের আগেই তাদের চাহিদা লিস্ট দারাজের ফ্রি ডেলিভারির অফারের মতো বাড়ছে। বিয়ের পর কি হবে ভাবা যায়? আমরা মেয়ে বিয়ে দিব, কোম্পানির পণ্য বিক্রি করতে আসিনি। তাদের মেয়ে লাগবে ভদ্র, আবার স্মার্ট হতে হবে, ভার্সিটি পড়ুয়া চাকরিজীবী হতে হবে, সাথে বাবার অঢেল সম্পত্তিও থাকা চাই। জামাইকে ঢাকা শহরে ফ্ল্যাট না দিতে পারলে কিভাবে হবে? তানভীর খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। বন্যা থামতেই তানভীর বলল, যা হয় ভালোর জন্যই হয়, হয়তো আপুর জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। বন্যা শান্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, রাখছি। তানভীর কিছু বলার আগেই বন্যা কল কেটে দিল। আবির মেঘকে নামিয়ে বাইক দিয়ে একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনও আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায়। আবির বাইক থেকে নেমেই রাকিবের পেটে 2-3 ঘুষি বসিয়ে দিল। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে গেল। রাসেল বসা থেকে ওঠে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল, উফ, এভাবে কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনই হাত বেশি চলে। তার উপর এমন এক গার্লফ্রেন্ড জুটিয়েছিস, সে দেখি তোর থেকে আরও কয়েক কাঠি উপরে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি বলবি আমাকে? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না। আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খেয়েছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেলাম আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মিঠাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে কত কষ্ট করে আমার সঙ্গে নিয়ে এসেছি সেটা কি তুই জানিস? জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্যই আমি বলিয়েছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলি? রাকিব আবারও বলল, একটু বলেছি, না মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চেয়েছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল, অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খামায়ের। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলেছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে বাগড়া দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বাগড়া দিয়েছি? রাকিব ভেংচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, আমারটার মাথায় সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে আমার সাথে ঝগড়া লাগবে। ঝগড়ার অভিনব উপায় খুঁজে প্রতিনিয়ত। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কিভাবে করতে দেই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব কি করেছিস তুই? রাকিব আবারও হাসতে শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসেছে। এর মধ্যে মোবারক আর লিমনও চলে এসেছে। 5 জনই চেয়ার কাছাকাছি এনে বসলো। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি, কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাওয়াচ্ছে, সেই দৃশ্য রেকর্ড করে নিয়ে এসেছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার করলো, আবির তুই ফুচকা খেয়েছিস? মোবারক মেঘের ব্যাপারে কত শত জানে না।
তাই অতর্কিত বলে উঠল, আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও আবার মেয়ে তোকে খাইয়ে দিচ্ছে। লিমন এবার হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলল, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনিই কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ল। লিমন খানিক অভিযোগের স্বরে বলল, এটা আমি মানতে পারলাম না, সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, অথচ আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। বন্ধুরা অবাক চোখে তাকিয়ে রইল। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কিভাবে খেয়েছিস? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তে সবাই মুখ চাওয়াচাই করল। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব বলল, আবিরের কপালে বিয়ে নেই, তোরা বরং আমার বিয়ের জন্য প্রস্তুতি নে। আমি আর রিয়া খুব শীঘ্রই বিয়ে করছি। কেউ রাকিবের কথায় খুব একটা পাত্তা দিল না। রাকিব আবারও বলল, শুনেছিস তোরা, আমার আর রিয়ার বিয়ে। রাসেল বলল, তোদের উপর থেকে আমাদের সব আস্থা চলে গেছে। দেখা গেল বিয়ের দিন দুজন মিলে ঝগড়া শুরু করে দিলি, এক পর্যায়ে ঘোষণা দিলি অনির্দিষ্টকালের জন্য আমাদের বিয়ে স্থগিত ঘোষণা করা হলো। এই মুহূর্তে খাওয়া দাওয়া বন্ধ করুন। তখন কি হবে ভেবেছিস একবার? তোদের মারতে না পারে মানুষ গণহারে আমাদের পেটাবে। রাকিব মলিন কণ্ঠে বলল, ঝগড়া একটু বেশি করি বলে এভাবে কথা শোনাবি? সবাই একসঙ্গে বলল, উফ সরি। এর মধ্যে লিমন বলল, এই আবির শোন। হ্যাঁ বল। মেঘ কিছু টের পেয়েছে? কী টের পাবে? ভার্সিটির বিষয়টা? বোধ হয় না, জলজ্যান্ত আমিটার অস্তিত্বই ফিল করাতে পারছি না, সে তো ছিল কিছু কাগজের টুকরো। লিমন ফের বলল, আবেগগুলো এতটাও ঠুনকো ছিল না। আবির নিরেট কণ্ঠে বলল, ওর প্রতি আমার আবেগ কোনো কালেই ঠুনকো ছিল না। মেঘ আমার অস্তিত্বে মিশে থাকা আমরণ অসুখ। রাসেল বলল, বিয়ে করিনে তাড়াতাড়ি, তাহলে সব অসুখ ভালো হয়ে যাবে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের জন্য যোগ্যতা অর্জন করতে হয়, আমি এখনও যোগ্য হতে পারিনি। এক বুক ভালোবাসা দিয়ে প্রেম হয়, কিন্তু সংসার হয় না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, আমি মেঘকে ভালোবাসি, একটু নয় অনেক বেশি ভালোবাসি। তাই বলে একতরফা ভালোবাসার জোরে বিয়ে করব, এমন ছেলেও আমি নই। যেদিন মেঘ রাজি হবে, মন থেকে আমাকে চাইবে, সেদিনই বিয়ে করব। আবির ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। লিমন বলল, দেখলি রাকিব, গতকালও আবির রাত 12টা পর্যন্ত আমাদের সময় দিয়েছিল, অথচ আজ 9টা বাজতেই বলতেছে অনেক রাত হয়ে যাচ্ছে। রাকিব আর চোখে তাকিয়ে বলল, তাই দেখছি, শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ছটফট করছে শ্বশুর ভক্ত জামাই। আবির তীক্ষ্ণ হেসে বলল, শ্বশুরের কাছ থেকে ভদ্র ছেলের অ্যাওয়ার্ডটাই যদি না পেলাম, তবে কিসের সেরা জামাই হলাম? সমাজের মানুষ যখন জিজ্ঞেস করবে ছেলে কেমন, আমার শ্বশুর যেন এক কথায় বলতে পারেন মনের মতো, সেই ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আবির কলিং বেল চাপতেই হালিমা বেগম দরজা খুলে দিলেন। আবিরকে দেখে হেসে বললেন, মাশাল্লাহ, এখন কত সুন্দর লাগছে তোকে। সকালে কিভাবে এসেছিলি, দেখতে কেমন লাগছিল? আবির মৃদু হেসে জবাব দিল, তাড়াহুড়োতে চুল কাটানোর সময় পাচ্ছিলাম না। মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন, কে এলো? আবির। আবির ভিতরে ঢুকলো, কোমল গলায় সালাম দিল। মোজাম্মেল খান সালামের উত্তর দিতে দিতে বললেন, শুনলাম সকালে এসেছ? আবির উপর নিচ মাথা নেড়ে বলল, জি। খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খেয়েই বেরিয়েছিলাম, আপনি খেয়েছেন চাচ্চু? না, এখনও খাওয়া হয়নি, ভাবলাম তুমি এলে একসঙ্গে খাবো। আবির হাতে থাকা ঘড়িতে সময় দেখতে দেখতে ব্যস্ত কণ্ঠে বলল, সরি, আমি বোধহয় ফিরতে একটু দেরি করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে আসো। আবির ঘাড় কাত করে সম্মতি দিল। তানভীরের রুমে যেতে আগে মেঘের রুম। মেঘ দরজায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আবির ভ্রু নাচাতেই মেঘ পর্দা ছেড়ে রুমে চলে গেল। আবির কিছুই বুঝতে পারল না। ফ্রেশ হয়ে আস্তে আস্তে তানভীরও চলে এসেছে। তিনজন একসঙ্গে খেতে বসলো। মোজাম্মেল খান ডাকলেন, মেঘ। মেঘ সহসা রুম থেকে বেরিয়ে এলো। মোজাম্মেল খান বললেন, আমাদের সাথে বসো। মেঘ শীতল কণ্ঠে বলল, তোমরা খাও, আমি আম্মুর সঙ্গে খাবো। মোজাম্মেল খান জোর করলেন না। হালিমা বেগমের হাত থেকে তরকারির বাটি নিল মেঘ। আব্বুর প্লেটে খানিক তরকারি দিয়ে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। ধীর গলায় বলল, আপনাকে দেই? আবির বাটির দিকে তাকিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, আর কিছু নিব না। হালিমা বেগম গর্জে উঠলেন, কি বলিস, কিছু নিবি না? তোর জন্য এত আয়োজন করলাম।
আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি তোমাকে দুপুরেও বলেছিলাম এত রান্না করো না মামুনি। মোজাম্মেল খান বলে উঠলেন, এই রেসিপির নাম কি? খেতে খুব ভালো হয়েছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, এটা রুই মাছের কোপ্তা। মোজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আবির তুমিও একটু নাও, ভালো খেতে। আবির মৃদু হেসে বলল, আমার সত্যি খিদে নেই চাচ্চু, বন্ধুদের সাথে দেখা হয়েছিল, ওরা জোর করে এটা ওটা খাইয়েছে। আচ্ছা। তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমাকে দিবি না? অবশ্যই। মেঘ দ্রুত তানভীরের কাছে এগিয়ে গেল। তানভীর খেয়েই খুব প্রশংসা করল। আবিরের খাওয়া প্রায় শেষ। তানভীরের মুখে প্রশংসা শুনে মোজাম্মেল খান বললেন, দেখতে হবে না মেয়েটা কার? আমার মেয়ের হাতে জাদু আছে, যা রান্না করে তাই ভালো হয়, লক্ষ্মী মেয়ে আমার। তানভীর অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, সত্যি বনু, এটা তোর রেসিপি? মেঘ লাজুক হেসে উপর নিচ মাথা নাড়ল। আবির উঠতেই যাবে এমন সময় এই কথা শুনে ধপ করে বসে পড়ল। হালিমা বেগম বললেন, মেঘ বাইরে থেকে এসেই বায়না ধরলো আবিরের জন্য স্পেশাল আইটেম বানাবে। আমিও না করিনি, কিন্তু আবির তো টেস্টই করলো না। আবির করুণ চোখে তাকালো। মেঘ রান্না করেছে জানলে বলার আগেই নিয়ে নিত, কিন্তু এখন কি হবে? আবির গলা ঝেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি, এখন দে, খেয়ে নিচ্ছি। মেঘ নিস্তব্ধ চোখে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল, কোনো প্রয়োজন নেই, আপনার খাওয়া শেষ, আপনি এবার যেতে পারেন। আবির চোখের ইশারায় আবারও বোঝালো, কিন্তু মেঘ পাত্তা না দিয়ে উল্টো ভেঙচি কাটলো। তানভীর আবিরের দিকে এক নজর দেখে মেঘকে উদ্দেশ্য করে বলল, বনু দিয়ে দে, এমন করিস কেন? দিয়ে দে। সরি ভাইয়া, আমার রেসিপি যেমনই হোক সেধে কাউকে খাওয়াবো না। আবির অশান্ত কণ্ঠে আওড়ালো, দিবি না? না। মোজাম্মেল খান ও হালিমা বেগম দুজনেই মেঘকে জোরাজোরি করল, কিন্তু মেঘ নাছোড়বান্দা, সে নিজের সিদ্ধান্তের বাইরে যাবে না। চাচ্চু আর মামুনির সামনে আবিরও বেশি জোর করল না। হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ উঠে গেল। তানভীর খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকল। আবির চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। তানভীর রুমে ঢুকে মস্করা করে বলল, ভাইয়া কি যে মিস করলে? আবির চোখ মেলল, নিরেট কণ্ঠে বলল, সব দোষ তোর। বাহ ভাইয়া বাহ, কথা নেই বার্তা নেই, সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলে। আবির আর কিছু বলল না। খানিকক্ষণ বাদে মেঘ এলো, দরজায় দাঁড়িয়ে বলল, এই যে আপনাকে ডাকছে। কে? আব্বু। আবির ঝটপট উঠে গেল। মোজাম্মেল খান সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। আবির যেতেই বললেন, বসো। আবির পাশের সোফায় বসল। মোজাম্মেল খান মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কি করছো ইদানিং? নতুন বিজনেস শুরু করেছি, এভরিথিং অনলাইন বেসড। আমার 2টা ফ্রেন্ডও সাথে আছে। গুড, চাকরি করার ইচ্ছে নেই? আবির মাথা নিচু করল, ঠোঁটে হাসি টেনে বলল, আমার পড়াশোনার সাথে এদেশের চাকরিগুলো খুব একটা ম্যাচ করে না। এদেশের জব সেক্টর বুঝে প্রিপারেশন নিতে নিতে অনেকটা সময় লেগে যায়। আমার ধৈর্য খুব কম। মোজাম্মেল খান মৃদু হেসে বললেন, কেন, কেউ কি তাড়া দিচ্ছে? আবির লাজুক ভাব নিয়ে তাকালো। চাচ্চুর এমন প্রশ্নের কারণ খুঁজে পেল না, তবে মনে মনে ঠিকই উত্তর দিল, আপনার মেয়ে আমার স্বপ্নে এসে তাড়া দেয়। মোজাম্মেল খান পুনরায় বললেন, তোমার লাইফ তোমার সিদ্ধান্ত, কিন্তু তুমি চাইলে আমাদের ব্যবসাতেও জয়েন করতে পারো। আমাদের চিন্তা ভাবনা তো ইয়াং জেনারেশনের মতো হবে না। তুমি তানভীর দায়িত্ব নিলে কোম্পানি নতুনভাবে পরিচিতি পাবে। চলবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।